শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়ে থাকবো আমি আবু ইউসুফ মোহাম্মদ সাজ্জাদ আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। ফরাসি বিপ্লবের মতো রুশ বিপ্লবেও দার্শনিকদের অবদান অনেক। বিভিন্ন দার্শনিকগণ তাদের লেখনীর মাধ্যমে রুশ বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা এখন সেই সমস্ত দার্শনিকদের মতবাদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। রুশ বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে অনেক বৈজ্ঞানিক দার্শনিকদের অবদান রয়েছে। তার মধ্যে রয়েছেন টমাস মুর। কার্ল মার্ক্সের পূর্বে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন টমাস মুর। সুতরাং তাকে আদি জনকও, সমাজতান্ত্রিক মতবাদের আদি জনকও বলা যেতে পারে। টমাস মুর বিখ্যাত হয়ে আছেন 1516 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ইউটোপিয়া গ্রন্থের জন্য। এই গ্রন্থে তিনি একটি বৈষম্যহীন দ্বীপের বর্ণনা দেন। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার এটি একটি কাল্পনিক ধারণা, যার বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব দিয়েছিলেন কার্ল মার্ক্স। টমাস মুর 1478 খ্রিস্টাব্দে 7 ফেব্রুয়ারি লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে বিখ্যাত বিদ্যালয় সেন্ট অ্যান্থনিতে লেখাপড়া শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এখানে তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্য ও দর্শন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। 1494 খ্রিস্টাব্দে লন্ডনে বিখ্যাত ল অ্যাসোসিয়েটস লিঙ্কস ইন থেকে আইন পাশ করে 1501 থেকে আইন পেশায় তিনি নিযুক্ত হয়েছিলেন। 1504 খ্রিস্টাব্দে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। 1513 থেকে 1518 সময়কালের মধ্যে তিনি হিস্ট্রি অফ কিং রিচার্ড III গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটিকে মনে করা হয় ইতিহাস তত্ত্বের উপর লেখা ইংরেজি ভাষায় প্রথম শ্রেষ্ঠ গ্রন্থ। গ্রন্থখানা শেক্সপিয়ারকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1516 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইউটোপিয়া রচনা করেন। এই গ্রন্থে তিনি একটি দ্বীপে দুইজন ব্যক্তির বসবাসের একটি কাল্পনিক ঘটনা বর্ণনা করেন। এই দ্বীপের সকল কিছুর মালিক হচ্ছে দ্বীপের অধিবাসীরা। সেখানে সবাই শ্রম দেয় এবং কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। এই দ্বীপে কোনো মধ্যস্বত্বভোগী শ্রম শোষক ব্যক্তি নেই। বাস্তবে টমাস মুর এখানে দ্বীপকে রূপক অর্থে ব্যবহার করে একটি রাষ্ট্র পরিচালনার প্রতীক হিসেবে উপস্থাপন করেছিলেন। ইংল্যান্ডের রাজা বনাম গির্জার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি 8ম হেনরিকে গির্জার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিলেন। এই জন্য বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে মুরের শিরচ্ছেদ করা হয় 6 জুলাই 1535 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত উক্তি দ্য কিংস গুড সার্ভেন্ট বাট গড ফার্স্ট। তার সমাজতান্ত্রিক চিন্তার আলোর মুখ দেখেনি সত্যি, কিন্তু তিনি যে চিন্তা করেছিলেন তার উপর ভিত্তি করেই পরবর্তী পৃথিবীতে সমাজতন্ত্র মতবাদের সৃষ্টি হয়েছে। তাই টমাস মুরকে সমাজতন্ত্রের আদি জনক বলা যেতে পারে। আমরা এখন লর্ড সেন্ট সাইমন সম্পর্কে আলোচনা করব। সেন্ট সাইমনকে রুশ সমাজতন্ত্রবাদের দ্বিতীয় স্তরের প্রবক্তা বলা যেতে পারে। সমাজতান্ত্রিক মতাদর্শকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যার অবদান রয়েছে তিনি হলেন ফরাসি দার্শনিক লর্ড সেন্ট সাইমন। সাইমন 1730 খ্রিস্টাব্দে প্যারিসের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফরাসি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ফরাসি বিপ্লব যুগে সন্ত্রাসের রাজত্বের সময় তিনি কারারুদ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন প্রকৃত মানবপ্রেমিক। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট শ্রমিকদের দুর্দশা তিনি অনুধাবন করে এই তত্ত্ব প্রচার করেন যে শিল্প যুগের সমাজের সমস্যা বুঝতে হলে সমাজের অর্থনৈতিক সমস্যার দ্বারা তা বিচার করতে হবে। তিনি পরিকল্পিত অর্থনীতির কথা বলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে সমাজে ধন সম্পদের অসাম্য হেতু লোক ধনী ও দরিদ্র প্রভৃতি শ্রেণীতে বিভক্ত হয়েছে। এর ফলে শ্রেণীদ্বন্দ্ব দেখা দিয়েছে। ধন বন্টন দ্বারা ধনী দরিদ্রের তফাৎ না কমাতে পারলে সমাজে শান্তি ও স্থিতি আসবে না। সমাজে নীতিবোধ ও শিক্ষার প্রসার হলে মানুষ আপন শুভ বুদ্ধির দ্বারা দরিদ্র অবহেলিত শ্রেণী উন্নয়নে ব্রতী হবে। এর ফলে বিভিন্ন শ্রেণীর মধ্যে সদ্ভাব বাড়বে। সমাজে এই নৈতিক বিপ্লব ঘটানোর জন্য আদর্শবাদী আবেগপ্রবণ লোকের প্রয়োজন অনস্বীকার্য। সেন্ট সাইমন সম্পত্তির অধিকার বিলুপ্তির কথা বলেন। তার মতে উত্তরাধিকার নীতির ফলে কিছু লোক বিনা প্রতিভা ও
বিনা পরিশ্রমে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ভোগ করে আরাম আয়াসে মত্ত থাকে, আর উত্তরাধিকারহীন লোকেরা বঞ্চিত হবে, দরিদ্র জীবনযাপন করবে বলে তিনি মনে করেন। তিনি বলতেন, প্রচলিত খ্রিস্ট ধর্ম সামাজিক অসাম্য ও শোষণ রোধ করতে অক্ষম, এজন্য তিনি নব খ্রিস্ট ধর্মের কথা বলেন। তিনি 3 স্তর বিশিষ্ট একটি সামাজিক ফ্রেমওয়ার্কের প্রস্তাব করেন। প্রথম শ্রেণীটি গঠিত হবে প্রকৌশলী এবং মানববিদ্যার লোকজন নিয়ে, যার পরিকল্পনা প্রণয়ন করবে। দ্বিতীয় শ্রেণী গঠিত হবে বিজ্ঞানীদের নিয়ে, যারা পরিকল্পনা মূল্যায়ন করবে, এবং তৃতীয় শ্রেণী গঠিত হবে শিল্পপতিদের নিয়ে, যারা পরিকল্পনা মাফিক কার্য বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করবে। অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক ধারণা ব্যাখ্যা করার জন্য তিনি 1802 খ্রিস্টাব্দে লেটার্স অফ এ গ্যানভিয়ান টু হিজ কন্টেম্পোরিয়াস, 1827 খ্রিস্টাব্দে ওয়ার্ক অফ সায়েন্স ইন দ্য 19th সেঞ্চুরি, 1813 খ্রিস্টাব্দে মেমোইন অন দ্য সায়েন্স অফ ম্যান প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন। 1825 খ্রিস্টাব্দে এই প্রতিভাবান দার্শনিকের মৃত্যু হয়। তিনি যে সমতার কথা ভেবেছিলেন, যে অর্থনৈতিক সমাজ ব্যবস্থার কথা বলেছিলেন, তা সমাজতন্ত্রবাদেরই পূর্বসূত্র। কার্ল মার্কস তার সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে অনেকটাই সাইমনের তত্ত্বকে অনুসরণ করেছিলেন। রবার্ট ওয়েন 1771 খ্রিস্টাব্দে রবার্ট ওয়েন ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন লোহা শ্রমিকের পুত্র। মাত্র 10 বছর বয়সে তিনি একটি বস্ত্র কারখানার শিক্ষানবিশ হিসেবে যোগদান করেছিলেন। 1798 খ্রিস্টাব্দে তিনি ম্যানচেস্টারের সর্ববৃহৎ স্পিনিং মিলের আন্ডার ম্যানেজার পদে উন্নতি হন। সেখানে শিল্প বিপ্লবের প্রভাবে শ্রমিকদের কি দুর্দশা তা তিনি স্বচক্ষে অবলোকন করেছিলেন। শ্রমিকদের দুর্দশা দূর করার জন্য তিনি মনস্থির করেন। 1800 খ্রিস্টাব্দে তিনি পরীক্ষামূলক স্কটল্যান্ডের স্পিনিং মিলে শ্রমিকদের জীবনযাত্রা ও কাজের পরিবেশ উন্নত করার কাজে হাত দেন এবং কারখানাগুলোর পরিবেশ উন্নত করতে সমর্থ হন। তিনি তার পরীক্ষামূলক অভিজ্ঞতার আলোকে শ্রমমান ও শ্রমের পরিবেশ বিষয়ক তত্ত্ব দাঁড় করান। 1813 খ্রিস্টাব্দে তিনি এ নিউ থট অফ সোসাইটি গ্রন্থ রচনা করেন। তার মতে মানুষ তার চরিত্র নিজে নির্মাণ করে না, পরিবেশ দ্বারা নির্মিত হয়। সুতরাং সমাজ থেকে পাপ দূর করতে হলে ন্যায় ও কল্যাণ ভিত্তিক নিয়ম কানুনের উপর সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। 1820 খ্রিস্টাব্দে তিনি নিজেকে সাম্যবাদী হিসেবে ঘোষণা দেন এবং উৎপাদক শ্রেণীর কল্যাণে স্বচ্ছ বেতন ব্যবস্থার দাবি তোলেন। 1858 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্ব প্রচার করে চেয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দার্শনিক চার্লস ফুরিয়ার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সামাজিক বিশৃঙ্খলাই দারিদ্র্যের কারণ, এই মতের প্রবক্তা ছিলেন চার্লস ফুরিয়ার। তিনি দারিদ্র্য নিরসনকল্পে বলেছিলেন, যুক্তিসঙ্গত বেতন এবং যারা কর্মক্ষম নন তাদের ভদ্রচরিত কিছু পারিশ্রমিক প্রদানের মাধ্যমে দারিদ্র্য নিরসন করা সম্ভব। বিখ্যাত এই ব্যক্তি 1773 খ্রিস্টাব্দের 7 এপ্রিল ফ্রান্সের বিশানকননে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী। ফুরিয়ার প্রথম জীবনে একজন প্রকৌশলী হতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় প্রকৌশলীরা শুধু অভিজাতদের স্কুলের জন্য নির্দিষ্ট ছিল, অর্থাৎ অভিজাতরাই শুধু এই স্কুলে ভর্তি হতে পারত, তাই তিনি প্রকৌশলী হতে পারেননি। 1781 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর সম্পত্তির 5 ভাগের 1 ভাগ পান, যা দিয়ে তিনি পুরো ইউরোপে চষে বেরিয়েছিলেন। 1791 থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রুয়েল, লিডন, প্যারিস প্রভৃতি নগরে চাকরি করেছিলেন এবং এর পাশাপাশি লেখাপড়া করেন। 1808 খ্রিস্টাব্দে তার প্রথম পুস্তক দ্য সোশ্যাল ডেস্টিনি অফ ম্যান প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি ব্যবসায়ী সমাজের নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন এবং এর সমালোচনা করেন। এই পুস্তকে তিনি নতুন সামাজিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এ কাজের জন্য তিনি কমিউন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। কমিউনগুলো গঠন সম্পর্কে তিনি বলেন, কমিউনগুলো গঠিত হবে 1600 লোক নিয়ে। এই কমিউনগুলো যারা সদস্য হবে তারা অবশ্যই মেধা, আগ্রহ, অনুরাগ থাকতে হবে। অনুরাগ সম্পর্কে তিনি বলেন, মানুষের মধ্যে 12 ধরনের অনুরাগ রয়েছে, যা 810 ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ তৈরি করতে পারে। সুতরাং এক একটি কমিউনে 1620 জন সদস্য থাকা প্রয়োজন। তার চিন্তাধারা প্রভাবিত হয়ে ফ্রান্স 1848 খ্রিস্টাব্দে বিপ্লব সংগঠিত হয়। পরবর্তীতে অনেক বিপ্লব এবং দার্শনিকদের উপর তার প্রভাব লক্ষ্য করা যায়। তার অন্য গ্রন্থগুলো হলো দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ল্ড 1829 এবং দ্য ফলস ডিভিশন অফ লেবার 1835। তার চিন্তা ভাবনার মধ্যে সমাজতান্ত্রিক, নারীবাদী, আন্তর্জাতিকবাদী, নৈরাজ্যবাদী, সন্দেহবাদী সকল মতবাদের সংমিশ্রণ করে, যে কারণে এ সকল মতবাদে বিশ্বাসী দার্শনিকদের প্রভাবিত করে।
1737 খ্রিস্টাব্দে 10 অক্টোবর, দুঃখিত 1837 খ্রিস্টাব্দে 10 অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। ফুরিয়ার সমাজতান্ত্রিক চিন্তা ফ্রান্সের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও রাশিয়ায় বিস্তার লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা পিয়েরে জোসেফ প্রুধো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ফরাসি চিন্তাবিদ জোসেফ প্রুধোকে বলা হয় নৈরাজ্যবাদের জনক। প্রুধো সমাজতন্ত্রবাদী হলেও কমিউনিজমের ঘোর সমালোচক ছিলেন। তার মধ্যে সম্পত্তি মানেই চুরি। এই চিন্তাবিদ 1809 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিয়াসকনে জন্মগ্রহণ করেন। তিনি শহরে গণগ্রন্থাগারে পড়াশোনা করে স্বশিক্ষিত হয়ে ওঠেন। ছাপাখানার শিক্ষানবিশ শ্রমিক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। যখন তিনি চার্লস ফুরিয়ারের দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ল্ড পুস্তকখানা ছাপার কাজে নিয়োজিত ছিলেন, তখন তিনি এই বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। 1840 খ্রিস্টাব্দে তিনি হোয়াট ইজ প্রপার্টি নামক একখানা পুস্তক প্রকাশ করেন। এই বইয়ের মাধ্যমে তিনি সমাজতন্ত্র সম্পর্কে তার নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরেছিলেন। এই বইয়ে তিনি দেখানোর চেষ্টা করেন কিভাবে ধনী লোকেরা ধন লিপ্সা দারিদ্র্যের সম্পদে আহরণের পথে বাধা সৃষ্টি করে। তার মতে সাম্য ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ ব্যক্তিগত সম্পত্তি অস্তিত্ব থাকবে। তিনি ছিলেন ব্যক্তিগত সম্পত্তির বিরোধী। তিনি তীব্র ভাষায় মার্ক্সবাদের সমালোচনা করেছিলেন। তিনি মনে করতেন কমিউনিস্ট রাষ্ট্রের সকল ক্ষমতার আধার হল রাষ্ট্র এবং রাষ্ট্রই মেহনতি জনগণের প্রধান শস্যকে পরিণত হয়। তার মধ্যে সম্পত্তির অধিকার অর্থ যদি সবল দ্বারা দুর্বলের শোষণ হয়, তবে সাম্যবাদ হলো দুর্বলের দ্বারা যৌথভাবে সবলকে শোষণ করা। এ কারণে মার্ক্সের সাথে প্রুধোর তীব্র মতভেদ ঘটে। মার্ক্স প্রুধোর মতবাদকে ভণ্ডামি ও বাজে বলে মন্তব্য করে। 1842 খ্রিস্টাব্দে বৈপ্লবিক মতবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। পরের বছর তিনি ছাড়া পেয়ে যান। 1846 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ সিস্টেম অফ ইকোনমিক রায়াস কন্ট্রাডিকশনস প্রকাশ করেন। এই বইয়ে তিনি মার্ক্সের সমাজতন্ত্রের সমালোচনা করেছিলেন। এই বইয়ে জবাব দেওয়ার জন্য কার্ল মার্ক্স পরের বছর অর্থাৎ 1847 খ্রিস্টাব্দে দ্য পভার্টি অ্যান্ড ফিলোসফি নামক গ্রন্থ রচনা করেন। এভাবে প্রুধো মার্ক্স তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। উক্ত পুস্তকে প্রুধো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সমালোচনা করেন। এই গ্রন্থে তিনি দেখানোর চেষ্টা করেন কিভাবে জাতীয়তাবাদ যুদ্ধের দিকে ধাবিত করে। তিনি ধ্বংসাত্মক বিপ্লবী বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন ধ্বংসাত্মক বিপ্লবের পথ ছাড়াও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব। 1865 খ্রিস্টাব্দে এই দার্শনিকের মৃত্যু হয়। সামাজিক বিপ্লব তার তত্ত্ব যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। মাইকেল বুকানন নৈরাজ্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন মাইকেল বুকানন। মাইকেল বুকাননের দেহে রুশ অভিজাত পরিবারের রক্ত থাকলেও তিনি ছিলেন চিন্তায় বিপ্লবী। বুকানন 1814 খ্রিস্টাব্দে মে মাসে রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। কিশোর বয়সে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। 1836 খ্রিস্টাব্দে তিনি হেগেলের জিমনাসিয়াল লেকচার্স রাশিয়ান ভাষায় অনুবাদ করেছিলেন। 1842 খ্রিস্টাব্দে তিনি দ্য রিয়াকশন ইন জার্মানি নামে একটি প্রবন্ধ লিখে যুব সমাজ ও আন্ডারগ্রাউন্ড কর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এই রচনার মূল বক্তব্য ছিল ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির উদ্ভব হয়। তিনি সামরিক বিভাগে কিছুদিন চাকরি করার পর বিপ্লবী দলে যোগদান করেছিলেন। বুকাননের নৈরাজ্যবাদের ধারণা হলো মানুষ মৌলিকভাবে সৎ হলেও বিভিন্ন সংস্থা দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। রাষ্ট্র, গির্জা, ধনতন্ত্র প্রভৃতি মানুষকে শোষণ করে। রাষ্ট্রের উৎপত্তি বল বা শক্তি এবং রক্তপাতের দ্বারা। সুতরাং রাষ্ট্র যা কিছু করে তার পিছনে বল বা জবরদস্তির প্রকাশ থাকে। এই জন্য তিনি রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ করে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন। তার মতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সামাজিক শোষণকে স্থায়ী করার জন্য। সুতরাং রাষ্ট্রের হাতে কোনো ক্ষমতা না রেখে একটি গোপন আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে হবে, যার জাতীয় শাখা থাকবে এবং ওই জাতীয় শাখা জাতির সকল বিষয় দেখভাল করবে। এর জন্য একটি জাতীয় সংস্থা থাকবে যেটা আন্তর্জাতিক সংস্থার অধস্তন হিসেবে কাজ করবে। তার মতে এই সংস্থা বিপ্লবী সংগঠন করবে না বটে, তবে বিপ্লবকে পথকে প্রশস্ত করবে। বুকাননের মতে ধনতান্ত্রিক ব্যবস্থা মুষ্টিমেয় লোক বৃহত্তর জনগণকে শোষণ করে। এটি হলো একটি বৈষম্যমূলক অন্যায় ব্যবস্থা। বুকানন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির তীব্র সমালোচনা করেছিলেন। বিজ্ঞান প্রকৃতির নিয়মে আবিষ্কার হলে এই অনুকরণের সামাজিক নিয়ম নামে কয়েকটি প্রথা চালু করা হয়। মানুষের স্বাধীনতা হরণের জন্য রাষ্ট্র এই নিয়মগুলো জোর করে চালু করে। তিনি সকল প্রকার সংস্থা ও রাষ্ট্র ব্যবস্থার বিরক্তি কামনা করেছিলেন, কেননা এর মাধ্যমে কিছু লোক বাকি লোকদের পদোন্নত করে। তিনি মার্ক্সবাদের সমালোচনা করেন। 1876 খ্রিস্টাব্দে 62 বছর বয়সে এই বিখ্যাত চিন্তাবিদ মৃত্যুবরণ করেছিলেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কার্ল মার্কস এক বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিলেন। রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি ও ইতিহাস সর্বক্ষেত্রেই তার বিচরণ ছিল যুগসেরা। তিনি সবচেয়ে বেশি বিখ্যাতি লাভ করেছিলেন রাষ্ট্র পরিচালনায় সাম্যবাদ অর্থাৎ সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। তিনি হচ্ছেন সমাজতন্ত্রের প্রাণপুরুষ। তার হাত ধরেই পৃথিবীতে সমাজতন্ত্রের বাস্তব প্রতিফলন ঘটেছিল। তিনি পৃথিবীতে একটি যুগের পরিবর্তন এনে দিয়েছেন, উত্তরণ ঘটিয়েছেন আধুনিক পৃথিবীতে। তিনি পৃথিবীর সমস্ত শোষিত, বঞ্চিত, দারিদ্র নিপীড়িত মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। তার বৈজ্ঞানিক মতামতের অনুপ্রেরণাই রুশ বিপ্লবের উদ্ঘাটনের বা সংগঠনের অন্যতম কারণ ছিল। কার্ল মার্কসের জন্ম 1818 খ্রিস্টাব্দের 5 মে জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ট্রিয়ার শহরের এক দরিদ্র ইহুদি পরিবারে। পিতা হার্স্কেল আইন ব্যবসায়ী। শিক্ষিত, মার্জিত, রুচির লোক হিসেবে ট্রিয়ার শহরে তার সুনাম ছিল। মাতা হেনরিয়েট একজন আদর্শ রমণী ছিলেন। কার্ল মার্কস ছিলেন বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তার বয়স যখন 6 বছর, তখন তার পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ছোটবেলা থেকেই কার্ল মার্কস ছিলেন প্রতিবেশী অন্যান্য সব শিশুদের চেয়ে আলাদা, ধীর, শান্ত, কিন্তু চরিত্রের মধ্যে ছিল অনমনীয় দৃঢ়তা। যা অন্যায় মনে করতেন, কখনোই তার সাথে আপোষ করতেন না। তিনি ছিলেন ক্লাসের সেরা ছাত্র। ইতিহাস, সাহিত্য ও গণিত তাকে বেশি আকৃষ্ট করত। স্কুলে ছাত্র অবস্থায় তিনি মানুষের দুঃখ কষ্ট থেকে বিচলিত হতেন। স্কুলের পাঠ শেষ করে 17 বছর বয়সে ভর্তি হন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে। বাবার ইচ্ছাতেই তিনি ভর্তি হয়েছিলেন আইন বিষয়ে, কিন্তু তার ভালো লাগতো ইতিহাস, দর্শন, সাহিত্যে। ইতিমধ্যে তিনি বিবাহ করেন পছন্দের জোহান্না বার্থজুলি জেনিকে। এরপর নতুন উদ্যমে পড়াশোনা করার জন্য তিনি চলে গেলেন বার্লিনে। পড়াশোনার ফাঁকে ফাঁকে চিঠি লেখেন জেনিকে। বার্লিন থেকে চলে গেলেন জেনোতে। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তার থিসিসের বিষয় ছিল দ্য ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল ফিলোসফি অ্যান্ড ডিমোসিসাস অ্যান্ড ইপিকার্স। এ প্রভৃতি তিনি তার তথ্যপূর্ণ সুসংগত প্রাণচঞ্চল ভাষায় গাঁথুনি দেখে পরীক্ষকরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। কিন্তু এ প্রবন্ধের স্বাধীন বস্তুবাদী মতবাদের জন্য তাকে বার্লিন ত্যাগ করতে হয়, কারণ জার্মানিতে তখন স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না। ইতিমধ্যে বাবার মৃত্যু হলে তিনি চরম দারিদ্র্যের শিকার হন। তিনি ফিরে এলেন জার্মানির রাজধানী বনে। এ সময় হেগেল ছিলেন জার্মানির শ্রেষ্ঠ দার্শনিক। বনে এসে কয়েকজন তরুণ যুবকের সাথে পরিচয় হয় তার। তারা ছিল হেগেলের মতবাদে বিশ্বাসী। কার্ল মার্কস তার ব্যক্তিত্ব, জ্ঞানের প্রখরতা, অসাধারণ প্রতিভা দ্বারা অল্প সময়ের মধ্যেই সকলের প্রধান হিসেবে স্থান করে নিলেন। কার্ল মার্কস অনুভব করেছিলেন তাদের চিন্তা ভাবনা, মতামত প্রকাশের জন্য একটি পত্রিকার প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টা প্রকাশিত হলো রেনিস গেজেট। মার্কস হলেন তার সম্পাদক। তার কলম হয়ে উঠল ক্ষুরধার তরবারি। প্যারিস থেকে প্রকাশিত জার্মান পত্রিকায় তিনি লিখলেন, ধর্ম পৃথিবীর মানুষের দুঃখ ভোলানোর জন্য স্বর্গ সুখের প্রতিশ্রুতি দেয়। ধর্ম আফিমের মতো মানুষকে ভুলিয়ে রাখার একটি কৌশল। দার্শনিকদের জগতের ব্যাখ্যা করা ছাড়া কিছুই করেনি। আমরা শুধু ব্যাখ্যা করতে চাই না, জগৎকে পাল্টাতে চাই। কিন্তু এই কথা সমাজের অভিযাত্রা মেনে নিতে পারলেন না। তাকে দেশ ছাড়তে হলো। ফ্রান্সে 15 মাস অবস্থানকালে তার সাথে পরিচয় হয়েছিল ফ্রেডরিক অ্যাঙ্গেলসের। পরবর্তীকালে এই অ্যাঙ্গেলসই হয়ে ওঠে তার সুখ দুঃখের সাথী, প্রিয় বন্ধু ও সহকর্মী, সহযোগী। অ্যাঙ্গেলস ছিলেন জার্মানির এক শিল্পপতির ছেলে। মার্কসের সাথে পরিচয় হয় মার্কস যখন রেনিস গেজেট পত্রিকা সম্পাদন করেছিলেন তখন। মার্কসের চিন্তা চেতনার সাথে তার চিন্তা চেতনার অপূর্ব মিল ছিল। এই মিলের সূত্রে উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব হয় এবং আমৃত্যু এই বন্ধুত্ব টিকে ছিল। ফ্রেডরিক অ্যাঙ্গেলস 1820 খ্রিস্টাব্দের 28 নভেম্বর জার্মানি বার্লিনে জন্মগ্রহণ করেছিলেন। যুগ্ম বয়সে শিল্পপতি বাবার ব্যবসার কাজে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে শ্রমিকদের দুর্দশা দেখে তিনি মর্মাহত হন। সে সময় তিনি বিখ্যাত চার্টিস্ট আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। 1844 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। অ্যাঙ্গেলসের উল্লেখযোগ্য পুস্তিকার মধ্যে ছিল দ্য পিজেন্ট ওয়ার ইন জার্মানি 1850, অ্যান্টি ডাইরিং 1878 এবং দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট 1884 ইত্যাদি। কার্ল মার্কসের সাথে পরিচয়ের পর দুজন যৌথভাবে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে এগিয়ে আসেন। মার্কস জটিল তাত্ত্বিক বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করতেন এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস মার্কসের ব্যাখ্যাগুলো গণমানুষের নিকট উপযোগী করে তুলতেন। স্বাধীন মত প্রকাশের অপরাধের জন্য যখন কার্ল মার্কসের দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তখন অ্যাঙ্গেলস মার্কসের পরিবারকে আর্থিক সহায়তা সহ
মার্কসে তার অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্ব গঠনের জন্য পড়াশোনায় সাহায্য করেছিলেন। মার্কস প্যারিস ত্যাগ করে চলে যান ব্রাসেলসে। কিছুদিন পরে এঙ্গেলসের সাথে মিলিত হয়েছিলেন। এই মিলনের এক নবযুগের সূচনা হয়। 1845 খ্রিস্টাব্দে জুলাই মাসে এঙ্গেলস মার্কসকে ইংল্যান্ডে নিয়ে আসেন এবং সেখানে চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। মার্কসের উদ্যোগে 1846 খ্রিস্টাব্দে লন্ডনে একটি আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একটি নতুন সংগঠন কমিউনিস্ট লীগ গঠিত হয়। এঙ্গেলস এতে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেছিলেন। কমিউনিস্ট আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তারা বলেন, এই দলের উদ্দেশ্য হলো এমন এক শ্রেণীহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। অথবা তারা কমিউনিস্ট আন্দোলনের সংক্রান্ত পুস্তিকা প্রকাশের কাছে হাত দিয়েছিলেন। 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস ও এঙ্গেলস সম্মিলিতভাবে প্রকাশ করেছিলেন তাদের বিখ্যাত গ্রন্থ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই গ্রন্থে শ্রমিকরা প্রেরণা পেয়েছিল। এই পুস্তকে তারা প্রথম বিশ্বের ইতিহাসে বস্তুবাদী ব্যাখ্যা হাজির করেন। মার্কসের ইশতেহারে সমাজতন্ত্র কথার পরিবর্তে কমিউনিজম নামটি ব্যবহার করেন। 1849 খ্রিস্টাব্দে কার্ল মার্কসকে দেশ থেকে বাধ্য করা হয়। সঙ্গী জেনি ও 3টি শিশু সন্তান ছিল। হাতে একটি পয়সাও তার ছিল না। তিনি আশ্রয় নিয়েছিলেন এই সময় ইংল্যান্ডে। তাদের আর্থিক সহায়তার জন্য এঙ্গেলস পুনরায় গিটার কারখানায় যোগ দেন। পরবর্তী 20 বছরে এঙ্গেলস মার্কসের সাথে যোগাযোগ রাখেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রেখেছিলেন। তিনি অবৈধ পন্থায় মার্কসকে অর্থ প্রেরণ করতেন। তিনি ডলারের নোট দুই টুকরা করে পৃথক এনভেলপে ভরে মার্কসের ঠিকানায় পাঠাতেন। মার্কস 2 টুকরা জোড়া দিয়ে ভাঙিয়ে পরিবারের অর্থ ভরণ পোষণে ব্যয় করতেন। বন্ধুত্বের এরকম দৃষ্টান্ত বিরল। বন্ধুদের সাহায্যে তার দিন এভাবে চলতে থাকে। মাঝে মাঝে এমন অর্থ কষ্টে থাকতে হতো, পরের দিন খাদ্য জুটবে কিনা তা মার্কসের জানা ছিল না। বহুদিন গিয়েছে শুধুমাত্র একটি জামার অভাবে ঘরের বাইরে যেতে পারেনি কার্ল মার্কস। অবস্থিত শিশুরা বসে থাকতো শূন্য হাড়ির সামনে। তগিরা ধার কোনো খাদ্য দেয়নি। এঙ্গেলসের পাঠানো টাকা দিয়েই বাজারে ছুটতেন এবং শিশুদের জন্য খাদ্য কিনে আনতেন। সর্বহারা মানুষের পক্ষে লড়াই করতে করতে তিনি নিজেই যখন সর্বহারা হয়ে গিয়েছিলেন তা তিনি বুঝতে পারেননি। তবুও তিনি বিচলিত হননি। একটি মাত্র পরিবার তো নয়, তার জন্য অপেক্ষা করেছিল পৃথিবীর কোটি কোটি পরিবার। তাদের শিশুদের মুখেও তার এক ফোঁটা খাবার তুলে দেওয়ার অবস্থা নেই। তিনি চলে যান ব্রিটিশ মিউজিয়ামে, সারাদিন পড়াশোনা করতেন, ভুলে যেতেন দরিদ্রতা। মার্কসের 6টি সন্তানের মধ্যে 3টি সন্তানই অনাহারে আর বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। দারিদ্র, ক্ষুধা আর অসুস্থতা ছিল মার্কসের গৃহে চিরসঙ্গী, চিরস্থায়ী। যার কলমের শক্তিতে অর্ধেক পৃথিবী লুটপাট হয়, সৃষ্টি হয় নতুন পৃথিবীর, অথচ সেই মানুষটি নিজের পরিবারের জন্য দুমুঠো খাদ্য জোগাড় করতে পারেনি। তার ভরসা ছিল শুধুই বন্ধু এঙ্গেলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্যাগী মানুষ হতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। আমরা কার্ল মার্কসের জীবনী থেকে এই জিনিসটি জানলাম। নিদারুণ দারিদ্রকে সঙ্গী করে মার্কস ঝাঁপিয়ে পড়েছিলেন ইউরোপের বুকে কমিউনিজম আন্দোলন প্রচার করতে। মার্কসের চিন্তা দর্শনে ভিত্তি ছিল বার্লিন বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হেগেলের দর্শন। মার্কস তার দীর্ঘদিনের চিন্তা চেতনা, অভিজ্ঞতা, দুঃখ কষ্ট, ধনী দরিদ্র সবকিছু দিয়ে 1867 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল। এতে তিনি ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছিলেন। পরবর্তী 2 খণ্ড তার মৃত্যুর পর বন্ধু এঙ্গেলস সম্পাদন করে প্রকাশ করেন। এই বইখানি বিশ্বের সমস্ত শোষিত বঞ্চিত সংগ্রামী মানুষের বাইবেল হিসেবে আজও প্রচলিত। রুশোর সামাজিক চুক্তি মতবাদ বইটি যেমন 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রেরণা জুগিয়েছিল, তেমনি দাস ক্যাপিটাল 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রেরণা জুগিয়েছিল। মার্কস তার জীবনকালে দাস ক্যাপিটাল প্রভাব দেখে যেতে পারেনি, তবে অনুভব করেছিলেন এই বই একদিন গোটা পৃথিবীর অর্থনীতিকে নাড়া দেবে। বাস্তবে তাই হয়েছিল। ক্রমশ তার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল। 1881 খ্রিস্টাব্দে তার সুখ দুঃখের চিরসাথী স্ত্রী জেনিতে মৃত্যু হলে তিনি আরও ভেঙে পড়েন। পরবর্তীতে 1883 খ্রিস্টাব্দে 14 মার্চ 66 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তানায়ক কার্ল মার্কস চিরঘুমের দেশে হারিয়ে যান। লন্ডনের হাইগেট সমাধি ক্ষেত্রে মার্কসকে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয়। মার্কসের মৃত্যুর 12 বছর পর অর্থাৎ 1895 খ্রিস্টাব্দের 5 আগস্ট এঙ্গেলস লন্ডনে মৃত্যুবরণ করেন। মার্কসের বিপ্লবী তত্ত্ব 19 ও 20 শতকে ব্যাপক সাড়া ফেলে। ইউরোপের প্রতিটি দেশে বেশ কিছু বুদ্ধিজীবী দার্শনিক এ মতবাদে উজ্জীবিত হন। তারা নিজ নিজ দেশের পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে বিপ্লবের জন্য সংগঠিত করেছিলেন। কেউ প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশ নেন, কেউ আবার লেখনীর মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লবকে ছড়িয়ে দেন। রাশিয়ার অভ্যন্তরীণে কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শ জনপ্রিয় হতে থাকলে বিপ্লবের ক্ষেত্র আরো বেশি তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে রুশ বিপ্লবের ঘটনা প্রবাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।
বিংশ শতকের শুরুতে রাশিয়ার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর পশ্চিম ইউরোপের আদলে আধুনিক প্রতিনিধিত্বমূলক শাসনতন্ত্র তথা প্রতিনিধিত্বমূলক জাতীয় পরিষদ, দায়িত্বশীল মন্ত্রিসভা, নাগরিক স্বাধীনতা, সমাজের সকলের সমান অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, দায়িত্বশীল প্রশাসনিক কাঠামো ইত্যাদির আলোকে সমাজ সংস্কার ও সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু রুশ সম্রাট যার দ্বিতীয় নিকোলাস এবং তার অত্যাচারী মন্ত্রী ক্লিভি এই দাবির বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেন। 1905 সালে রুশ জাপান যুদ্ধে জাপানের কাছে রাশিয়ার পরাজয় যার শাসনের বিরুদ্ধে দেশকে উত্তাল করে তোলে। বলশেভিক পার্টির নেতৃত্বে রাশিয়ার শ্রমিক শ্রেণী ও কৃষক সমাজ এই সময় দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যার দ্বিতীয় নিকোলাস রাশিয়ার জাতীয় পরিষদে ডুমার অধিবেশন আহ্বান করে মধ্যবিত্ত শ্রেণীর দাবিগুলো অনেকটাই মেনে নেন। ফলে আপাত দৃষ্টিতে মধ্যবিত্ত শ্রেণীর কিছুটা সামাজিক সুবিধা অর্জিত হলেও শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মূল রাজনৈতিক লক্ষ্য অপূর্ণই থেকে যায়। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয়ে, বিশেষত পোল্যান্ড থেকে রাশিয়ার সেনা বিতরণ, জার্মানির কাছে রাশিয়ার পরাজয় ইত্যাদি ঘটনার প্রভাব থেকে রাশিয়ার সাধারণ মানুষ জারের প্রতি প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে ওঠে। সারা রাশিয়াতে প্রচণ্ড অর্থনৈতিক সংকট এবং খাদ্যের অভাব দেখা দেয়। সারা দেশে গণ অভ্যুত্থান ঘটে, শ্রমিক ধর্মঘট শুরু হয় এবং কৃষক বিদ্রোহ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সময় মারাত্মক সংকটের মুখে কমান্ডারদের আদেশে অমান্য করে দলে দলে সেনাবাহিনীর সদস্যরা রণাঙ্গন ছেড়ে এসে শ্রমিক কৃষকদের সাথে যোগ দেয়। 1917 সালের মার্চ মাসে সারা রাশিয়ায় এক ব্যাপক অভ্যুত্থান ঘটে। 8 মার্চ তারিখে শ্রমিক কৃষকরা রাস্তায় নেমে আসে, জনগণ পেট্রোগ্রাড দখল করে নেয়। যার দ্বিতীয় নিকোলাসের সেনাপতি ইভানভ অনেক কষ্টে পেট্রাগড় দখল করতে সক্ষম হন। জনগণের দাবির মুখে তার সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এভাবে এই প্রাচীন রোমানভ রাজবংশের অবসান ঘটে। দেশের সামগ্রিক দায়িত্ব ডুমা বা জাতীয় পরিষদ গ্রহণ করে। এভাবে রুশ বিপ্লবের প্রথম অধ্যায়ে পরিসমাপ্তি ঘটে। রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের পর অর্থাৎ 1917 সালের মার্চ মাসে ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে জারের সিংহাসন ত্যাগের পর একটি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী সরকার গঠিত হয়। দেশের মধ্যবিত্ত শ্রেণীর বিভিন্ন মডারেট গ্রুপ ও নরমপন্থীদের প্রতিনিধিরাই ছিল এই মন্ত্রিসভার সদস্য। এই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণের পরপরই তাদের লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করে। তাদের লক্ষ্য ছিল নির্বাচিত গণপরিষদ, রাশিয়ার জন্য সাংবিধানিক সংস্কার প্রবর্তন, গণপরিষদে দেশের ভূমি সমস্যা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ, দেশে গণতান্ত্রিক সংসদীয় সরকার প্রতিষ্ঠা করা, ব্যক্তিগত সম্পত্তি অধিকার রক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হস্তক্ষেপ বন্ধ, ধর্ম ও বাক স্বাধীনতা প্রদান প্রভৃতি। মার্চ বিপ্লবে পরবর্তী এই কর্মসূচি পরিচালনা করলে দেখা যায় যে এটা পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অনুকরণে একটি সংস্কারমূলক পদক্ষেপ। রাশিয়া বিদ্যমান আর্থসামাজিক পরিস্থিতিতে এই জাতীয় একটি সংস্কার পদক্ষেপ মোটেও সময়োপযোগী ছিল না। সংস্কার পদক্ষেপের সাথে রাশিয়ার শ্রমিক ও কৃষক শ্রেণীর ভাগ্য পরিবর্তনের কোনো প্রকার সম্পর্কও ছিল না। অথচ মার্চ বিপ্লবে এই দুই শক্তি মুখ্য ভূমিকা পালন করেছে। মার্চ বিপ্লবের সাফল্যে বলীয়ান হয়ে কৃষক ও শ্রমিক সমাজ আরও জোরালোভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। কৃষক সমাজ জমি বিতরণের দাবি করে এবং শ্রমিক শ্রেণী পুঁজিবাদ ধ্বংসের জন্য মরিয়া হয়ে ওঠে। এই পরিস্থিতিতে শ্রমিক শ্রেণী এবং কৃষকদের দাবি দেওয়া পূরণে বুর্জোয়া সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। একথা বলাই বাহুল্য যে মার্চে বিপ্লবে অগ্রণী ভূমিকা ছিল শ্রমিক শ্রেণী এবং কৃষক সমাজের। বিপ্লবের কৌশলগত কারণে বলশেভিক পার্টি স্বৈরতান্ত্রিক অবসানকল্পে বুর্জোয়া শ্রেণীকে সমর্থন করেছিল। কিন্তু বলশেভিক পার্টির মূল লক্ষ্য ছিল প্রোলেতারিয়েত বা শ্রমিক কৃষকদের সরকার প্রতিষ্ঠা করা। মার্চ বিপ্লবের সময় বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির লেনিন রাশিয়ার বাইরে সুইজারল্যান্ডে অবস্থান করেছিলেন। তিনি 1917 সালের এপ্রিল মাসে স্বদেশে ফিরে এসে বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করেন। লেনিন তখন বলশেভিক পার্টি ও রাশিয়ার জনগণের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি এসেই ঘোষণা করেন যে রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। রাশিয়া সরকার পরিচালিত হবে শ্রমিক শ্রেণী ও কৃষকদের দ্বারা। তিনি মার্চ মাসে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে বলশেভিক বিপ্লবের প্রথম পর্যায় হিসেবে অভিহিত করেন। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে বিপ্লবের তৃতীয় বা চূড়ান্ত স্তরের লক্ষ্য হল জমিদার ও পুঁজিপতিদের উচ্ছেদ করে প্রোলেতারিয়েত সরকার প্রতিষ্ঠা করা, ভারী শিল্পের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা এবং জমি কৃষকদের কাছে হস্তান্তর করা। রাশিয়ার সমাজে দীর্ঘকাল ধরে এই ভূমির ইস্যুটি ছিল অমীমাংসিত। এছাড়া লেনিন রাশিয়াতে চলে আসা এককেন্দ্রিক ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করে স্থানীয় ক্ষমতা আঞ্চলিক সোভিয়েতদের হাতে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। 1917 সালে এপ্রিল মে মাসের দিকে রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক অরাজকতা দেখা দেয়।
বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। দেশের অভ্যন্তরে দেখা দেয় ভোগ্য পণ্যের প্রচণ্ড অভাব, খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে। জার্মান বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে। ক্রমে পেট্রোকার্টের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ে। দেশে চরম সংকটের মুখে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেয়। এই পরিস্থিতিতে বলশেভিকরা বিভিন্ন অঞ্চলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। এই সময় লেনিনের নেতৃত্বে পার্টির দুই নেতা ট্রোটস্কি ও স্ট্যালিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বলশেভিক পার্টির হাজার হাজার সদস্য লেনিনের নেতৃত্বে জনগণের সাথে নিয়ে সমগ্র রাশিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং পেট্রোগ্রাদের দিকে অগ্রসর হয়। 1917 সালের 7 নভেম্বর বলশেভিকরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ সকল সরকারি স্থাপনা দখল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। অতঃপর লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সরকার প্রতিষ্ঠিত কথা ঘোষণা করে। এভাবে সম্পন্ন হয় বলশেভিক বিপ্লব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে বলশেভিক বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যে কোনো দেশে বিপ্লব হলে এর মূল লক্ষ্য থাকে রাষ্ট্রের ক্ষমতা দখল করা। এই রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়েই দেশের আপন মতাদর্শ প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের মধ্যে দিয়ে বুর্জোয়ারা রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়। এদের সাহায্যে এগিয়ে আসে সোশ্যালিস্ট, রেভলিউশনারি ও মেনশেভিক পার্টি। এমনকি এ সময় ইউরোপের বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্র এই সামরিক সরকারকে সমর্থন করে। এই বিপ্লবে যুদ্ধের অবসান, কৃষকদের মাঝে ভূমি বন্টন, 8 ঘন্টা কাজের সময় নির্ধারণ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট থেকে মুক্তি এবং রাষ্ট্রীয় নির্যাতন ও নিপীড়ন থেকে সকল মানুষের মুক্তি ঘটে। সুতরাং প্রকৃতিগত দিক থেকে রাশিয়ার অক্টোবর বিপ্লব বা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এই বিপ্লব সমাজতান্ত্রিক সমাজ ও অর্থ ব্যবস্থা গড়ে তোলে। রাশিয়া থেকে সামন্তবাদের অবশেষ ও পুঁজিবাদী ব্যবস্থা উৎখাত করা হয়। ভূসম্পত্তি ও শিল্প কারখানা এবং পুঁজি রাষ্ট্রীয়করণ তথা জাতীয়করণ করা হয়, অর্থাৎ উৎপাদনের উপায় ও উপকরণ জাতীয়করণ করা হয়। রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। তবে এরপর প্রতি বিপ্লবী বিদ্রোহ দমন করে এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করে বলশেভিক পার্টিকে তাদের গৃহীত সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে হয়। এই বিপ্লবে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার পুরো কৃতিত্ব ছিল শ্রমিক শ্রেণীর। মূলত তাদের অভ্যুদয়ের মধ্য দিয়েই রাশিয়ান বুর্জোয়া শাসন অবসান ঘটে এবং এই বিপ্লব সারা দুনিয়ায় সমাজতন্ত্রের বাঁধ ভাঙ্গা জোয়ারের ন্যায় ছড়িয়ে পড়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুশ বিপ্লব সম্পর্কে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি তোমরা তা বুঝতে পারছো। পরবর্তীতে এই টপিক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা যখন স্বাভাবিক ক্লাসে ফিরবো তখন তোমরা আমাকে সেই সম্পর্কে প্রশ্ন করবে। আশা করি তোমাদের সেই